এইখানে এই লাইনটাতে একটা চট বিছিয়ে দাও না, এই লাইনটাতে এই লাইনটাকে চট বিছিয়ে দাও, যেটা চেয়ারের পাশে তারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভাই, যারা এদিকে দাঁড়িয়ে আছেন বসে যান। তুমি বরণের কাজটা করো তো, তখন কে কি করবে? এই দিকটা বিছিয়ে দাও। হ্যালো, আমরা আমাদের মধ্যে যুব সমাজের নয়নের মণি ছোট ভাইজানকে পেয়ে গেছি। এখন ব্যাস পরিয়ে বরণ করে নেবেন কপিল উদ্দিন ভাইকে বলছি, ছোট ভাইজানকে অত্রিও পড়াবেন এমদাদুল মোল্লা। চলে যাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এবার উত্তর পড়াবেন এমদাদুল ভাই। ইনকিলাব, ইনকিলাব। হ্যালো হ্যালো ভাই, এদিকটা ছেড়ে দিতে হয়, বসে পড়তে হবে ওখানটায়। সাংবাদিক বন্ধু ছাড়া যারা আছেন ওখানে চেয়ারটা চটটা দিচ্ছে, ওখানে বসে পড়ুন। চটটা বিছিয়ে ওখানে বসে পড়ুন না ভাই, এদের তো অসুবিধা হচ্ছে। আপনারা চেয়ারে বসে আছে, আপনারা যদি ঢুকে পড়েন পেছনের লোককে দেখতে অসুবিধা হচ্ছে তো ভাই। কেন থাকবেন নেবে? ঠিক করে থাকবেন। যারা দাঁড়িয়ে আছে বসো এখানে, বসো এখানে, বসো, লোকে ডিস্টার্ব করছে, বসো। যাও যাও যাও, ধন্যবাদ হাড়োয়া বিধানসভা কমিটিকে, যাদের উদ্যোগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত হামলা হয়েছে, হামলায় যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে রক্ত অর্পণ শিবির। এই রক্ত অর্পণ শিবিরে 205 জন রক্তযোদ্ধা রক্ত দিয়ে আমার শহীদ হয়ে যাওয়া ভাইদের, খুন হয়ে যাওয়া ভাইদের স্মৃতিতে তারা রক্ত দিয়েছেন। এর সাথে সাথে বিকালে একটি প্রতিবাদ সভা রেখেছে। ওয়াকাফ আইন 2025 কেন্দ্র সরকার যেটা নিয়ে এসেছে সেটা বাতিলের দাবিতে, এবং পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে, সাথে সাথে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, যে দুর্নীতি বঞ্চনার শিকার হয়েছে, সেই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমার পূর্বেকার বক্তারা অনেক তাদের জ্ঞান গরিমা দিয়ে আপনাদেরকে অনেক বিষয় বিশ্লেষণ করেছে। আমি গুটি কয়েক কথা আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাদেরকে জানতে হবে যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলায় কেন হলো, হামলাটাকে আটকানো কেন গেল না, এটাকে আগে আপনাদেরকে জানতে হবে। হামলা না হয়, হামলা হলে আটকানোর দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। কারণ কাশ্মীরের নিজস্ব যে পুলিশ আছে, পুলিশের ক্ষমতা তার হাতে নাই। 355 সম্ভবত আর্টিকেল 355 অনুযায়ী এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর এটাকে কন্ট্রোল করে। পুলিশিং পাওয়ারটা
স্টেটের হাতে থাকে না, সেন্ট্রালের হাতে থাকে। যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে প্রায় 2 ঘন্টা ধরে এই হত্যাযজ্ঞ চালাতে সক্ষম হলো বর্বরচিত জঙ্গিরা, এই বর্বরচিত হামলা চালালো জঙ্গিরা, এটা কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সাথে সাথে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কটা প্রশ্ন তো আমাকে করতেই হবে, যার জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে, যার জবাব অমিত শাহকে দিতে হবে, যার জবাব মোদিজিকে দিতে হবে, যার জবাব ভারত সরকারকে দিতে হবে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে, সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়েছি, বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায়, সেটাও নিয়ে যেতে দেয় না, কেড়ে রেখে দেয়। সেখানে কিভাবে আসলো ধর্ম জিজ্ঞাসা করে করে 25-26 জনকে খুন করে আবার গায়েব হয়ে গেল, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হে। তাদের আসার সহযোগিতা কে করলো? যে কাশ্মীরে যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার প্রায়, তাহলে 300 কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে। আমার হিন্দু ভাই, হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই, এটা কোনো অস্বীকার করার জায়গা নয়, সত্যটা স্বীকার করতে হবে। কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো, গুলি করলো, আবার গায়েব হয়ে গেল। সেই মালগুলো কোথায়? সেই সমস্ত মানবতা বিরোধী, সমাজ বিরোধী, শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয়, প্রতিটা মানুষের তারা দুশ্মন, ওই ভারতবর্ষের তারা শত্রু, তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না? কিন্তু তা নিয়ে প্রশ্ন হচ্ছে না। শুভেন্দু বাবু কদিন খুব চিৎকার করছিল যে কাশ্মীরের 26 জন হিন্দুকে মেরেছে, এর জবাব আমাদের নিতে হবে। অবশ্যই কাশ্মীরের কেন 26 জন হিন্দুকে খুন করলে এর জবাব তো শুভেন্দু অধিকারীর দলকেই দিতে হবে। উনি প্রথম দিকে খুব চিৎকার করছিলেন, তারপর থেকে আমরা বলতে লাগলাম, যেই মোদিজি হিন্দু খাতরে মে বলে হিন্দুদেরকে ভোট চাই, হিন্দুরা আমাকে ভোট দাও, আমি হিন্দুদেরকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলো, সেই বিজেপির আমলে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, কারণ ইতিপূর্বে শিখ হওয়ার জন্য, ধর্মে শিখ হওয়ার জন্য খুন হতে হয়েছে, ধর্মে মুসলমান হওয়ার জন্য খুন হতে হয়েছে, আদিবাসী হওয়ার জন্য খুন হতে হয়েছে, খ্রিস্টান হওয়ার জন্য খুন হতে হয়েছে, দলিত হওয়ার জন্য খুন হতে হয়েছে। কিন্তু এই ধরনের জঙ্গি এসে তুমি হিন্দু কি মুসলমান বেছে খুন করার ভারতবর্ষের ইতিহাসে ছিল না। প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এটাই হলো যে বিজেপির আমলে, যে বিজেপি হিন্দুকে সুরক্ষা দেবে বলে ক্ষমতায় আসলো, সেই বিজেপির আমলে কেন আমার 26টা নিরীহ হিন্দু ভাইকে খুন হতে হলো, এর জবাব আমরা সকলে মিলে সর্বপ্রথম শুভেন্দু অধিকারীর কাছে চাইছি, তারপরে পরেই বিজেপির নেতৃত্বদের কাছে চাইছি, ভারত সরকারকে বলছি উত্তর আপনাকে দিতে হবে। ভাই উনি বলেছিল হিন্দুকে বাঁচাবো, আমাকে ক্ষমতা নিয়ে আসো। অনেক হিন্দু ভাই ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে, হিন্দু বাঁচলো না মরলো ভাই? এ বলুন, কাদের আমলে মরেছে? বিজেপির আমলে। যে বিজেপি বলেছে হিন্দু বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, তাহলে ফেলিওর হয়েছে তো। যখনই এটা বলা শুরু করেছি, শুভেন্দু অধিকারী ওটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দুকে কেন মারা হলো জবাব দাও। প্রশ্ন তো আমরা করব, স্লোগান আমরা তুলব, আমার প্রতিবেশী ভাইকে কেন খুন করলো, এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে। কেন অপদার্থ সরকারের দায়িত্ব ছিল আটকানোর? যেভাবে আমরা প্রশ্ন তুলছি, এই আপনার এই মহেশতলা থেকে শুরু করে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক যে হিংসার ঘটনা ঘটলো, এর সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। কারণ এই ধরনের না ঘটনা ঘটে, তার জন্যই তো পুলিশ প্রশাসন। তাহলে পুলিশ প্রশাসন নাকে তেল লেগে ঘুমাচ্ছিল, একটা দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গেল কিভাবে? ঠিক যেভাবে আমরা মহেশতলার ঘটনার জবাবদিহি করছি রাজ্য প্রশাসনকে, যা জানতে চাইছি মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি, ঠিক একইভাবে আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি, জানতে চাইছি, উত্তর দিতে হবে কিভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে ওই ধরনের অ্যাটাক হলো। আপনারা জানেন যে আপনার সমীর গুহ নামে একজন আমাদের পশ্চিমবাংলার 3 জনকে খুন করেছিল, তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম, তার কাছে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলেছি। কথা বলে জানতে পারলাম প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা পরে ওখানে ফোর্স কেন আসলো?
যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা টাইম লাগলো কেন? হয় আমাদের ফোর্সের কাছে খবর যায়নি, আর নালে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, আটকে দিয়েছে। তাহলে এটা খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে কে আমাদের ফোর্সকে আটকালো। তদন্ত করতে হবে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে ওই জঙ্গিগুলো আসলো, গাদ্দার কারা, কোন গাদ্দারদের সহযোগিতা নিয়ে ওরা ওই বর্ডার পার করে ভারতবর্ষের তীর জমিনে 300 কিলোমিটার ঢুকে আমার 26টা নিরীহ নাগরিককে খুন করে আবার গায়েব হয়ে গেল। ওই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে না? আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি ভারত সরকারের কাছে, ওই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, যাদের গাদ্দারির জন্য নিরীহ নাগরিককে খুন হতে হয়েছে, তাদেরকে 6 মাসের মধ্যে খুঁজে বার করে বিচার করে প্রয়োজনে ফাঁসিতে টাঙাতে হবে। ভারতবর্ষের মানুষের এটা দাবি করছে। সাথে সাথে ওই সমস্ত জঙ্গিগুলো কোথায় গেল, যারা আসলো ধর্ম দেখে গুলি করলো, খুন করলো, আবার গায়েব হয়ে গেল? তারা যদি পাকিস্তানে যায়, আফগানিস্তানে যায়, বাংলাদেশে যায়, বা এখন ভক্তদের বড় দাদু হয়ে গেছে কে জানেন তো? কে? ট্রাম্প দাদু। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভক্তদের দাদু। ওই দাদুর কোলে উঠে বসে থাকলে ওকে খুঁজে বার করতে হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওই বর্বরগুলোকে খুঁজে বার করতে হবে, তাদেরকে ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করে 6 মাসের মধ্যে ওদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই শাস্তি যাবজ্জীবন নয়, ফাঁসিতে টাঙাতে হবে। কারণ যাবজ্জীবন হলে ও ভাত ডাল যাই খাবে, আমাদের এই ট্যাক্সের টাকা সে অন্ন ধ্বংস করবে। ওকে ফাঁসিতে টাঙাতে হবে। সহমত তো নাকি ভাই? সহমত তো নাকি? কিন্তু এটা বিজেপি কেন বলছে না? বিজেপি এই আমার 26টা ভাইয়ের লাশকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে। প্রথম ওরা অপদার্থ, ওরা ব্যর্থতার জন্যই আমার দেশের নাগরিককে খুন হতে হলো। আর এই ব্যর্থতাকে ওরা মানে মানতে হবে ওদেরকে, একটা ওদের ট্যালেন্ট আছে বিজেপির, ওদের প্রত্যেকটা ব্যর্থতাকে ওরা এমন ভাবে মার্কেটিং করে, ওটা ওদের ভোটের ক্ষেত্রে লাভ করিয়ে দেয়। ব্যর্থ হলো ওদের ফোর্স, মানে সেন্ট্রাল ফোর্স আটকাতে পারেনি, কিন্তু ওটাকে নিয়ে এমন ভাবে মার্কেটিং করছে ভোটে ওরা প্রভাব ফেলবে। ঠিক 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, মনে আছে আপনাদের? এটা মনে আছে? তখনও হই হই করেছিল, 6 বছর হতে চলছে, এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি। মানে কি? কে 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমার 40টা সেনাকে শহীদ করলো, আধা সামরিক বাহিনীর লোক জওয়ানকে শহীদ করলো, এখনো তার তদন্ত শেষ হলো না। এটা তদন্ত কবে শেষ হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলে যেতে হবে, প্রশ্ন করতে হবে যে তুমি বলেছিলে হিন্দুকে বাঁচাবো বলে ক্ষমতায় আসলে, আর হিন্দুরাই তোমার আমলে আক্রান্ত কেন? এর জবাব তোমাকেই দিতে হবে, কারণ তুমি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল। আর আমার রাজ্যে ফিরে আসুন, মুসলমানকে বাঁচাবার স্বপ্নকে দেখিয়েছিল 2011 সালের আগে। ওয়াকাফ সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, চাকরিতে মুসলমানরা বৃদ্ধি পাবে, মুসলিম মহিলারা এম্পাওয়ার হবে, স্বাবলম্বী হবে, মুসলিম ছেলেপুলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, অনেক গল্প শুনিয়েছিল। আজকে 14 বছর এই সরকারটা চলছে, আপনারা অনেক বুথের মানুষ আছেন, আস্তে আস্তে দেখছিলাম মাইক তো অনেক দূরে লাগিয়েছে, ঠিক কাজ করেছো। অনেকে ভয় আসতে পারে না, ঠিক কাজ, দারুণ কাজ করো, বুদ্ধিমানের কাজ করেছে। অ্যাডভোকেটকে আমি ধন্যবাদ জানাবো, একটা বুদ্ধিমানের কাজ করেছে। আর উকিল সাহেবদের তো বুদ্ধি একটু বেশি হয় আমাদের থেকে, তাই না? তো এইটা খুব ভালো কাজ করেছে। অনেকে ভয়ে আসলে চমকাবে ধমকাবে, ও বাজারে বসেই শুনছে যে ভাইজান দিচ্ছে, ওখানে হাসছে মনে মনে, ঠিক কাজ করছে। তো বাজারের মানুষ শুনছে। তো 2011 সালের আগে কি বলেছিল? মুসলমানরা বিপদে আছে, মুসলমানকে আমি বিপদ থেকে উদ্ধার করবো, আমাকে ভোট দাও। মুসলমানরা ভোট দিয়েছে, বিপদ থেকে উদ্ধার হয়েছেন? হলে বলবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এত মার্কেটে মাইক আছে, আপনার এলাকায় নতুন বুথে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কেউ বলতে পারবেন? উল্টে পশ্চিম বাংলায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে। 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? আসবার সময় মাছ বাজার দেখছিলাম, ওই মাছ বাজারে যারা মাছ বিক্রি করে তার ছেলের হবে, যে টোটো চালাই, অটো চালাই, সবজির দোকান, চায়ের দোকান, মায়েরা যারা গরিব মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, মাসে 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার আমরা নিচ্ছি, গরিব বলেই তো নিচ্ছি, নাকি বড় লোক হলে নিতাম কি? তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হবে, কারণ এরাই ছেলেপুলেরাই তো প্রাইমারি স্কুলে যায়, আপার প্রাইমারি থেকে বড় লোকের ছেলেরা পড়ে, সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। তাহলে এই 8,000 8,500 স্কুল বন্ধ হলে ক্ষতি কার হবে? গরিব মানুষের হবে। আর 8,500 স্কুল যেগুলো বন্ধ হচ্ছে, সেখানে দেখুন ম্যাক্সিমাম
মাইনরিটি এলাকা, দলিত এলাকা, আদিবাসী এলাকায় নমশূদ্র ভাইরা যেখানে বেশি থাকে, যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকে, যেখানে মুসলমান ভাইরা বেশি থাকে, ক্ষতি কার করছে? গরিব মানুষের করছে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল মুসলমান বিপদে আছে, ক্ষমতায় নিয়ে আসো, মুসলমানকে বিপদ উদ্ধার থেকে উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা, মুসলিম মহল্লাতে পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। ভুল বলছে নাকি? মদের দোকান লিগাল ইলিগাল বুতে বুতে হয়ে গেছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বুতে বুতে হয়নি, বুতেতে দূরের কথা অঞ্চলে হয়নি। তা আমাদেরকে ভাবতে হবে, একজন হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে আর অন্যজন মুসলমান ভাইদের বোকা বানাচ্ছে। একজন বোকা বানিয়ে ভারত দেশ চালাবার দায়িত্ব নিয়েছে, আর একজন বোকা বানিয়ে রাজ্য চালাবার দায়িত্ব নিয়েছে। যখন এই হিন্দু মুসলমান বুঝে যাবে এদের খেল, এদেরকে একদম টেনে নামিয়ে দেবে। তবে বুঝতে পেরে যাচ্ছে কিন্তু, কারণ যে জীবনে ব্যাটে হাত দেয়নি, ব্যাট বলে হাত দেয়নি, ক্রিকেট খেলেনি, সে এখন আইসিসির টপ পোস্টে বসে গিয়েছে। আর আপনার পাড়ার হিন্দু ভাই যাকে স্বপ্ন দেখাচ্ছিল 2014 সালের আগে, তুই আমাকে ভোট দে, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, তার ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। এই সামনে মাছ বাজার আমি পার করে এলাম তো নাকি, মাজারের ওই আশপাশটায় মার্কেট আছে তো, খোঁজ নিয়ে দেখুন বা আপনারাই বলুন না, যত দিন যাচ্ছে আপনাদের বিজনেসের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এটা বলুন আপনারা। পেছন দিকে যাচ্ছে বিজনেস, আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন খাটতে হচ্ছে বেশি, শ্রম বেশি দিতে হচ্ছে, মজুরি কম পাচ্ছেন। একটা সময় যে ব্যবসাটা ছিল এখন তার আরো কম্পিটিশন বেড়ে গেছে, এখন লাভ কম হচ্ছে, সময় বেশি দিতে হচ্ছে। ভুল বলছি নাকি আমি? কিন্তু দেখুন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে বলেছিল 2014-তে। আমি মুসলমানদের পাট্টা রেখে দিচ্ছি, আমি হিন্দু ভাইদের পাট্টাতে আসি আগে। তো বলুন, আপনার পাড়াতে বা এখানে অনেকে আছে, রাম কাকার ছেলেটা 2014 সালের আগে যে অবস্থায় ছিল, এখন দেখুন তার থেকে খারাপ অবস্থায় চলে গেছে। আর অমিত শাহজির ছেলেকে দেখুন, জীবনে ব্যাট বলে হাত দেয়নি, আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে, এই হিন্দুকে বাঁচাতে এসেছিল। আমার পাড়ার হিন্দুটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, আর যে নেতা হিন্দুকে বাঁচাতে এসেছিল সেই নেতার ছেলের ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে হিন্দুকে বাঁচাবার নামে নিজের বিজনেসটাকে ঠিক এগিয়ে নিয়ে চলে গেল। আর 2011 সালের আগে আমাদের প্রিয় প্রাণ প্রিয় চোখের মণি আর যা পারবে সব লকআপ লাগিয়ে দিচ্ছ, লাগাও। যখন বলবে বুঝবে চাচা বেলা হলে, বুঝতে পারছেন না এখন কি করছে? ধর্মনিরপেক্ষ দেশ, কোনো ধর্মের মানুষকে এইভাবে কাজ করা যায় না। এখন উনি জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে। এবারে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এটা। কালকে কোনো মুখ্যমন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবে কি? উচিত হবে? হবে কি? কোনোদিন হবে না এটা। কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না। অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না, ধর্মে অনেক চর্চা আছে, বিতর্কে আমি যাব না। অনেকে গোমাংস খায় না, কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে। আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার, ধর্মীয় ব্যাপার। তাই নিয়ে যাবে কি কেউ? উচিত হবে কি? ঠিক যেমন ওটা উচিত হবে না, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বাস করে, আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে? বুঝতে পারছেন না? এই ব্যর্থতা ঢাকার জন্য এই কাজ করছে, ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 12,000 টাকা ঋণ ছিল, আর 2025 সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 60,000 টাকার বেশি ঋণ হয়ে গেছে। ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে, বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে? এবার আপনি বলবেন আপনার মাথার ঋণ কেন? আমের বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম, আপনি জানেন না এই দামের মালের দাম বাড়বে, ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে। অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে 100 টাকা কিলো, কালকে 150 টাকা হয়ে যাবে, কারণ এই যে 50 টাকা তুলছে হয়তো ঋণ মুকুব করবে। তাহলে ক্ষতি কি হবে? আপনারা হবেন। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে, মুসলমানরা ঢালাই ভোট দিল। মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে? আপনারা বলুন বিপদ মুক্ত হয়েছেন? আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে। এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে, আর রাজ্য সরকার বলছে বরঞ্চ উল্টে কি বলছে, যে পশ্চিমবাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না। উল্টে আমার বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলমে, সেই বিজেপিকে এরা সাপোর্ট করছে। 2011 সালের আগে মুসলমান বিপদে ছিল, মুসলমান ভোট দিলেন। 2011 সালের আগে একজন 100টা চাকরি করলে 4টে মুসলমান খুঁজে পেতেন, আর এখন বিপদ উদ্ধারের নামে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও খুঁজে পাবেন না।
আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে। মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা, হ্যাঁ সব দেয়, টাইম টু টাইম অফিস যেতে হবে, ফিরতে হবে, ওসব কষ্ট করে লাভ নেই। তোমরা ঘরে বসে থাকো, মাচাতে বসে বোম মারামারি প্র্যাকটিস করো। বুঝতে পারছেন খারাপ লাগছে নাকি? আর যে আপনাকে 2011 সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে, তার ভাইপো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছে। শোনা কথা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি 1 কোটি টাকা শুধু ফিজ নেয়। ঔষধ দূরের কথা, আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, হ্যাঁ ফিজ দিতে হয় না, 250, 300, 500। তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার। কাউকে 1000 টাকা ফিজ, 800 টাকা ফিজ, 700 টাকা ফিজ গরিব মানুষ কোথা থেকে পাবে? এটাও একটা প্রাইভেটে হবে। একটা বিল অবশ্য এসেছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমার বলার পরে একটা কিছু বুঝে গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে, বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2025। কিছু পরিবর্তন হয়েছে, তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে, আগামীতে হবে। যাক, আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আমার চোখের অপারেশন করার জন্য। মেটিয়াপুরিতে আমি গেলাম, এমন ভুল ট্রিটমেন্ট হলো, আমার চোখ নষ্ট হয়ে গেল। আর আমি যাকে নিয়ে আসলাম, যে আমাকে বললো তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, তার দ্বারাই আমার চোখ নষ্ট হয়ে গেল। আর তার ভাইপোর চোখের প্রবলেম হয়েছে, আমেরিকাতে গিয়েছে, শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ঔষধ ছাড়া। তারপরে লাভ কার হলো? ভাইপোর হলো। লাভ কার হলো? ওনার ছেলের হলো। আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না। তাই সময় এসেছে 2026 ইলেকশন, আমরা আমাদের ছেলের কথা ভাববো, আমরা আমাদের ভাইপোর কথা ভাববো, আমাদের বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পাই তার কথা ভাববো, আমরা হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট ঔষধ যাতে পাই তার কথা ভাববো, আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো। শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না। মায়েদের বলছি, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতেই মমতা ব্যানার্জি সরকার দাফন করে দিচ্ছে, দাহ করে দিচ্ছে। আপনারা যারা আছেন, বাজারে মাইক লাগিয়েছে, অনেক আওয়াজ যাচ্ছে, সকলকে বলছি আজকে বাড়ি যাবেন, যারা আপনার বাচ্চাগুলো যারা যাচ্ছে তাদেরকে ডেকে বসাবেন। ক্লাস 4 এর ছেলেকে অঙ্কের বইটা খুলে দেন। 4-5 মাস তো ক্লাস হয়ে গেছে নাকি, অনুশীলন যেটা প্রথম অনুশীলনের অঙ্কের বইটা খুলে দিয়ে অঙ্কটা করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই হাড়োয়ার, যার নাম কি, এই মল্লিকপুরের মাঠ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100টা ছেলেকে ট্রাই করবেন, 90টা ছেলে দেখবেন ওই ক্লাস 4 এর তার ক্লাসের অঙ্কের অনুশীলন একটাই করতে পারবে না ঠিক করে। কিন্তু মা আপনার হাতে 1000 টাকা মাস গেলে 1200 টাকা গুঁজে দিচ্ছে, আর কি বলছে, দিদি আছে বলেই পাচ্ছে। যেই হাতে আপনাকে 1000 টাকা দিচ্ছে, ওই হাতে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু এই সরকার গলাটা টিপে দিচ্ছে। আজকে বাড়ি যাবেন, ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাপের নাম, তোর ঠিকানা, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, এটা ইংলিশে লিখে দে। এটা তো বড় কিছু ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি বক্তব্য দিয়াই ছেড়ে দেবো, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি এত বড় চ্যালেঞ্জ করছি। কার ক্ষতি করছে? বড় লোকের ছেলের, নেতার ছেলের ক্ষতি হবে? নেতার ছেলের ক্ষতি হবে না, লাঠিয়ালের ছেলের ক্ষতি হচ্ছে। এটা যারা মারামারি করছেন, সেই শুভেন্দু কথা শুনে ধর্মীয় স্লোগান তুলে অন্যজনকে মারছেন, বা তৃণমূলের কথা শুনে জয় বাংলা দিয়ে অন্যজনকে মারছেন, তাদের ছেলের কিন্তু আর যারা আমরা 1000-1200 টাকা দিচ্ছে ছাড়বেন না। আমি তো ভাই মায়েদেরকে 5000 টাকা দেওয়ার পক্ষে, 1000-1200 পক্ষে নয় ভাই। এই লক্ষ্মীর ভান্ডার যেটা বলছে, আমি 5000 টাকা মায়েরা মাসে পাক তার আমি পক্ষে। 1000 টাকায় কি হবে? হ্যাঁ, তার পরিবর্তে অল্প কিছু মায়েরা কাজ করুক, সেটা আমি চাই। কিন্তু 1000-1200 টাকা দিচ্ছে আর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেকে আপনি ঢাট কাজ করান, 4টে মুরগি পোষেন, গরু পোষেন, ছাগল পোষেন, বিক্রি করে মাসে মাসে টাকা দিচ্ছেন, ফিস দিচ্ছেন, পড়াশোনা করলেন, আপনার ছেলেকে বড় করলেন, মেধাযুক্ত হলো, আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন? আপনাকে কিন্তু 1000 টাকা মাসে মাসে দিচ্ছে। আর যার ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, 15 লাখ টাকা মেরে দিচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। 1000 আপনার হাতে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই সরকার করছে। সেইভাবে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এটা কাদের দোষ? সম্পূর্ণরূপে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি ভুল বলি আমাকে মামলা দিতে বলবেন মমতা ব্যানার্জি সরকারকে। পুলিশকে একবার দালাল বলেছিলাম, তাই মামলা দিয়ে দিয়েছিল আমাকে।
দালাল পুলিশকে দালাল বলেছি, আবার যেই পুলিশকে স্যালুট করার দরকার সেই পুলিশকে আমি স্যালুট করি। দালালকে দালাল বলবো না ভাই? ওকে যতবার আমি দেখতে পাবো দালালি করতে, ততবারই ওকে দালালি বলবো আমি। তাতে আমাকে যদি যতদিন ইচ্ছা জেলে রাখতে বলে জেলে রাখ, আমি তো জেল থেকেও দালাল বলবো ওকে। আমি দালালি করলে আমি দালাল বলবো, নিরপেক্ষ থাকলে তার হয়ে লড়াই করব। অমিতাভ মালিক যে দার্জিলিং এ তাকে গুলি করে খুন করেছিল, তার পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, তার হয়ে আমরা কথা বলেছি। আমরা বারবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ও আপনার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা আমরা প্রথম তুলেছি পশ্চিম বাংলাতে। তাহলে পুলিশের জন্য তো আমরা কথা বলি। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের শত্রু নয়। কিন্তু যে পুলিশ দালালি করে তাকে আমরা দালাল বলবো। যাক, যে বিষয়ে বলছি, এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সম্পূর্ণরূপে রাজ্য সরকার দায়ী। দুর্নীতি করেছে কাউকে টাকার বিনিময়ে বা অন্য কোনো, মোবাইলটা দাও, অন্য কোনো কিছু বিনিময়ে, কারণ অন্য দাও না, তোমার তো ভিডিও চলছিল, টাইমটা দেখবো আমি। কারো ঘড়ি, একটা তো ঘড়ি দাও, একটা ঘড়ি দাও। অন্য কিছু অবৈধ পন্থার বিনিময়ে চাকরি হলো, আর আপনার বাড়ির ছেলেগুলোর কি হলো, চাকরি বাতিল হয়ে গেল। কিন্তু 1000 টাকা 1200 টাকা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার ছেলে যেটা মাস গেলে যে 30, 35, 40,000 টাকা ইনকাম করার যার ক্ষমতা ছিল, আপনাকে মাস গেলে 1200 টাকা, বছর গেলে বা মাস গেলে 1000 টাকা, বছর গেলে 1200 টাকা, 12,000 টাকা দিয়ে তার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। যে মাস গেলে 36,000 ইনকাম করবে, তার ভবিষ্যৎটা আপনার হাতে 1000 টাকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আজ চিৎকার করতে হবে, আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে যে এই 1000-1200 দিয়ে ভুলে গেলে চলবে না। 26,000-এর মধ্যে 5,004 জন মতো বৈধ শিক্ষক আছে, অবিলম্বে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক। এবং গ্রুপ ডি, গ্রুপ সি এর মধ্যে যারা বৈধভাবে আছে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক। হে আওয়াজটা মা বাপ ভাই একসাথে তুলতে হবে। কারণ যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তারা আজকে তাদেরকে আবার নাকি বলছে আবার নতুন করে এক্সাম দিতে হবে। এই নিয়ে অনেক বিতর্ক। তারা একটা শুধু রাজ্য সরকারকে একটা কথা বলছে, 1 মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক। তাও রাজ্য সরকার কর্ণপাত করছে না। তাদের দাবিকে আমি সমর্থন করি। আমি রাজ্য সরকারকে বলেছি, আজকেও বলছি যে তাদের দাবিটা মেনে 1 মাস ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক। কারণ সুপ্রিম কোর্টে একটা রিভিউ হয়েছে, এই রিভিউটা কি আসে সেটা দেখা যাক। কিন্তু সেটা তড়িঘড়ি করছে। এর কারণটা কি? উনি গ্রুপ এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি, কারো চাকরি যাবে না। কিন্তু আজকে দেখুন 26,000-এর চাকরি বাতিল হলো। বৈধ যারা, আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা, তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল, তাদের আছে চাকরি বাতিল হয়েছে। তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে। অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার, তারা তো কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায়? কম্পিটিশন ভাই অনেক টাফ হবে। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, এখানে অনেক ফুটবল প্লেয়ার আজ থাকতে পারে আপনাদের এখানে, ক্রিকেট প্লেয়ার। আমি ভলিবল প্লেয়ার ছিলাম। স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয়। স্পোর্টস কোটা আগে চাকরি ছিল 2%, আমাদের রাজ্য সরকার আমলে সেটাও বন্ধ হয়ে গেছে। স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট। সোমবার আমি বলবো, কান গরম করে দেবো। যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখায় না, ওই জন্য অসুবিধা হয়ে যায়। যদি টিভিতে দেখানো হতো না, আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে। আমরা 2021-এর নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল। উনি আজকে বলছেন, আমরা অনেক আগেই বুঝে গেছিলাম। আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব। তো আজকে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল। দেখ, টিভি, বিধানসভা টিভি যদি থাকতো, আমি কি বলছি জানতে পারতেন, আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না। ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত। যাক, সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্রাইভেট, তার উপরে আলোচনাটা করবে। সোমবারই আমি উত্তর দেবো সেখানে। কিন্তু আমার এখানে বলার কারণ হচ্ছে, আমিও ভলিবল প্লেয়ার ছিলাম। আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলায় রেলে, আপনার সেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো, তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো। ধরেন না 5 জনকে নেবে, 50 জন তো অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশন তো 50 জন করেছে। তো 50 জনের রেজাল্ট যা আছে, আবার কি পারফর্ম কি করছে সেটা হতো। আমি বলছি 2010 সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায়, হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে, আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে, তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর 2010-এ যে ছেলেটি পারফর্ম করছে, একই হবে? কম্পিটিশনে দাঁড়াতে পারবে? সে তো আর সেই রকম জওয়ানির মতো খেলতে পারবে?
তার তো এখন 40 বছরের কাছাকাছি 32 বছর বয়স হয়ে গেছে, 35 বছর। আর একটা 18-20 বছরের ছেলের যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি? তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে। তাহলে এই যে 26,000 এরা প্রায় 7 বছর 6 বছর চাকরি করছে, এরা তো অন্য একটা ডিটেলে করছিল, সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক। তাহলে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এদের পক্ষ নিয়ে যে 15,004 জন যারা আছে, রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওএমআর শিট 22 লক্ষ পাবলিশ করুক, এবং সেখান থেকে এদের যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো হোক, এই দাবি আমরা করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে, একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম অত্যাচার। আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে, দিয়ে বলছে এর উপরে আপনার সই স্ট্যাম্প মেরে দিলে ওরা বোম্বাইয়ে থাকে। এই আজকেই আমার স্টেজে এসেছিল, আমরা এখানে কোথাও আছে হয়তো, যে বোম্বাইয়ে থাকে, ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি। তাহলে এমএলএ এর একটা ছবির উপরে স্ট্যাম্পওয়ালা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে। এত তো করতে লাগতো না, ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না। আমি 2022 সালের দিকে 22 কি 23, আমি কালকে রাত্রে আমার টিম ফেসবুকে শেয়ার করেছে, দেখো আমি একটা প্রস্তাব রেখেছিলাম। আমার আইডিটা খোলো, দেখো নিউজ ফিল্ডে যাও, আইডি খুলে নিউজ ফিল্ডে যাও, ফটাফট করে যাও। আমি বলে দিচ্ছি এখন আমি কি বলেছি আপনাদের বলবো। মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অপদার্থ সরকারগুলো শুধু টাকা তুলতে ব্যস্ত, ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত। আমি 2022-23-এ যেটা বলেছিলাম যদি করতো, ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না। বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত, তার প্রমাণ আমি দেখছি। আমার নিউজ ফিল্ডে দাও না, হ্যাঁ দে তো দে। আমি 2022 সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম, আমি জিনিসটা বলে দিচ্ছি। 21/6/2022 সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক। আচ্ছা বলুন, মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? মারাঠি, আমি মারাঠি বলতে পারবো। তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি? তামিল, তেলেগু, বিভিন্ন রাজ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো। সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যায় তামিলনাড়ুর কাউকে, তেলেগু, আমার তামিলনাড়ুতে কাজ করছে আমার কোনো ভাই, এই তুই বাংলাদেশি, নিয়ে চলে গেল, ওদের ভাষায় বললো। বা ও যদি বলে স্যার আই এম ইন্ডিয়ান, ইংলিশে বললো, তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স, দিস ইজ মাই আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, দিস ইজ মাই প্যান কার্ড, দিস ইজ মাই ভোটার কার্ড, পাসপোর্ট দেখাবে। ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে, হয় ইংলিশে কথা বলতে হবে নাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে। ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে কাজ করতাম, সোনা ঘষতাম না, 36 তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রং করতাম। ভাই ভুল বলছি নাকি? আমার ওই ক্ষমতা নেই। তাহলে আমি যদি বলি না গো স্যার আমি বাঙালি, আমার পশ্চিমবাংলায় বাড়ি, ও বলবে কি বলছি দেখতে ভালো করে, আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে? হতে পারে তো নাকি? তা আমি বলেছিলাম 2021 সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম, প্রস্তাবগুলো আপনাদের বলছি। আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা, এটা কিন্তু করেছে অনেক পরে, 1 বছর 1.5 বছর পরে। সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা পৃথক বোর্ড গঠন করা, এটাও করেছে। যেটা করেছে সেটা বলবো। তাহলে একা নওশাদ সিদ্দিকী কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার। হ্যাঁ, বলে একজন কি করবে, দুটো কাজ করেছে। 3 নম্বর যেটা বলেছিলাম, এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য। তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যের যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড, এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, আমি একজন মাইগ্রেন্ট লেবার। তারপরে আমি প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক। কোনো সময় আমি বিপদে আপদে পড়লে, আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে ডিস্টার্ব করলো, আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসারকে ফোন করব, নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে। এটা কিন্তু করেনি। আজকে বলুন, আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না, এ হচ্ছে তো নাকি? আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন? না এটা ফোন কর, আমাকে কাগজে সই করাতে এসছে কেন?
কেন? ওই দুজনকে ধরে তো বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, মানে বর্ডারের উপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য। আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা, এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো, কি করতো? যখনই একে ধরতো ও বলতো, স্যার এলান, আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন। স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য, জানাতে বাধ্য। অফিসার আসতো, এখান থেকে কাগজ যেত, প্রমাণ দিয়ে দিত, পশ্চিমবাংলা সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্রের সরকারকে দিত, যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক, একে ডিস্টার্ব তুমি করবে না। অসুবিধা হতো ভাই? এটা করেনি কেন? মার খাচ্ছে কে? গরিব হিন্দু। মার খাচ্ছে কে? গরিব মুসলমান। মার খাচ্ছে কে? এসটিরা। তো ওরা মার খাক না, আমার বয়ে গেছে, এইরকম একটা অনড় ভাব। আজকে বলুন, আমাদের পশ্চিমবাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে। শুধু মুসলমান নয়, ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে, গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে। তাহলে পশ্চিমবাংলা থেকে 30,000 শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে, 30,000 শ্রমিক। আর উড়িষ্যা থেকে 3 লাখ শ্রমিক পশ্চিমবাংলা এসে কাজ করছে। কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই? উড়িষ্যার তো। আমার পশ্চিমবাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের উপরে যদি হাত ওঠে, আমি কিন্তু 30,000কে ফেরত নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো, তাহলে আর একটাও আক্রান্ত হতো? বুঝতে পারলেন না কথাটা? আপনার এ থেকে বিহারে, মহারাষ্ট্র থেকে প্রায় 5 লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে। আর আমার এখান থেকে খুব বেশি হলে 50,000 কি 1 লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে। মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকে বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল। যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের উপরে কোনো অত্যাচার হয়, তোমার 5 লাখকে কিন্তু আমি পুশব্যাক করব, আমার 1 লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো, তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না? কারণ 5 লাখ মানে 15 লক্ষ কম করে লোক। তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের উপরে, আমার 1 লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা, কারণ তার পরিবার পরিজন আছে। এটা কি করছে? কেন করেনি? মারটা খাচ্ছে তো আব্দুল করিম, মারটা খাচ্ছে তো হাসদা, মারটা খাচ্ছে তো কে? নমশূদ্র, মারটা খাচ্ছে কে? দলিত হিন্দু। মার খাক ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য, এটাই ভাবে তো। তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এই যোগী আদিত্যনাথ। আর এখন দেখুন না, দলিত হওয়ার অপরাধে, নমশূদ্র হওয়ার অপরাধে, মানে পিছড়ে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল? অপরাধটা কি? বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের, এতটুকু। উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে, বর বউকে ছাড়েনি, পিটিয়ে বলছে तुम लोगों का इतना हिम्मत है, तुम लोग मतलब पिछड़ का हो, शादी करोगे ऐसे? ওরা মানে কি, তোমরা পিছড়ে বর্গের মানুষ, তোমরা দলিত হিন্দু, তোমাদের এত সাহস হয়ে গেল তোমরা লজে বিয়ে দেবে? মানে জন্ম তোমাদের হয়েছে লাঠি খাওয়ার জন্য, তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং 4th সেমিস্টার চলছিল, তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তার পিচ্ছাপ তাকে খাওয়াতে বাধ্য করেছে। কারণ অপরাধ কি? তুই আদিবাসীদের ছেলে, তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি? চুনি কোটাল, লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা মেয়ে, সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে, তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে। ওই লোদা সবর জাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। মানে লোদা সবর জাতি, তোরা মেখাস হ্যানকাস, তোরা ইউনিভার্সিটিতে আসবি? এইভাবে অপমান করে, মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না, ওরা বন জঙ্গলে থাকবে, এইরকম একটা ভাব। তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না, কারণ মার খেচ্ছে তো মুসলমান, জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। মার খেচ্ছে তো দলিত, জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য। মার খেচ্ছে তো আদিবাসী, জন্ম হয়েছে তো ওই ধরনের করার জন্য। মানে ওনাদের একটা এই ভাব, মনোভাব। তো এটার থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে, আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে, আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে। আগামী দিনে যদি 2026 সাল এসেছে, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন, কোন রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আসে, এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে থ্রেট নয়, ভয়ঙ্কর ভাবে থ্রেট দেওয়া হবে। যদি আমাদের কোন নাগরিকের উপরে
মাত্রা আক্রমণ আছে, ওই রাজ্যের কোন নাগরিক তাহলে তার ঘাড় ধরে এই রাজ্য থেকে বার করে দেওয়া হবে। আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে, আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে, আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি, আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাড়িয়ে দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না, এটা বরদাস্ত করবো না। এটা তোর পশ্চিমবাংলা সরকারের বলা দরকার, মমতা ব্যানার্জির বলা দরকার, কিন্তু তারা বলছে না কেন? বললাম আবার মার খাচ্ছে কে, একটু বুঝতে হবে ভাই। 6টা বাজে, আমি 10 মিনিট টাইম নেবো, কারো অসুবিধা হবে? ওয়াকাফ আইন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, কারো অসুবিধা হবে? কারা ওয়াকাফ আইন নিয়ে শুনতে চাইছেন একটু হাত তুলুন তো। ওয়াকাফ আইন মায়েরা শুনতে চাইছেন তো? হাত নামাবেন না, হাতটা তুলে রাখুন। শুনতে চাইছেন তো? তার আগে একটা কথা বলবো, যখন আপনি আমি বিপদে আছি, মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে, তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে 2026 সালে এসেছে, ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই, ভোটটা করবো তো আমরা, ভোটটা করবো তো আমরা। আপনাকে খাম চিহ্নিত ভোট দিতে হবে না, কিন্তু অনুরোধ বলছি, যে বিজেপি মাদ্রাসা মসজিদকে কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে যেমন ভোট দেবো, আর বিজেপিকে পশ্চিমবাংলাতে আন্দোলন করলে দুর্বল আমরা করতে চাইছি, কিন্তু পশ্চিম বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না। আন্দোলন করার জন্য বাংলার একাধিক মুসলিম ছেলেকে, মালদা মুর্শিদাবাদের একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে জেলে ঢুকাচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও 2026 সালে আমরা ভোট দেবো। দেবো তো ভাই? ভাবতে পেরেছেন? সাহস কোথা পাচ্ছে? আপনাদের জন্য সাহস পাচ্ছে। আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন? ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো, ভোটটা সব পেয়ে যাব। রাখেন বিজেপির ভয়। ইমান যদি ঠিক থাকে, কোনো ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না। আর ইমান যদি দুর্বল হয়ে যায়, বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে, বাঘ তো দূরের কথা। আমি বলছি না আইএসএফ কে ভোট দেবেন, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু অনুরোধ করছি আপনাদের, 2026 সাল আসছে, প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন। নোটা বুঝতে পেরেছেন তো? নোটাতে ভোট ডালবেন, ভোট পচিয়ে দেবেন, ভোট দিতে যাবেন না, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না। এবার আসা যাক, এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি। এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে, বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল। কি বলেছিল? যে ওয়াকাফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড যদি এই চাচাজির জায়গায় যদি দাঁড়ায়, এটা নাকি ওয়াকাফের হয়ে যাবে। ওই মাজারে দাঁড়ালে নাকি, এমনি তো ওটা ওয়াকাফের, ওয়াকাফ স্টেট তো, এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। যেখানে ওয়াকাফ বোর্ড দাঁড়াবে, কারো তুলসী তলায় দাঁড়ালে নাকি ওয়াকাফের হয়ে যাবে, কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল, ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাচ্ছিল। কিন্তু আপনাদের বলি, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে? আচ্ছা, ওয়াকাফ যদি এত পাওয়ারফুল বোর্ড হয়, আমরা একটা আরটিআই করেছিলাম, পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। সেখানে বলেছিল প্রায় 25,000 একর ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে, মানে 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। আমি এত পাওয়ারফুল, আমি আমার 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে। এটা পাগলেও বিশ্বাস করবে? পাগলেও বিশ্বাস করবে ভাই বলুন? মানে আমার হাড়ুয়া বাজারে 2 কাঠা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে। আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না, আমার এত পাওয়ারফুল লোক, আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে। এটা মিথ্যাচার করছে। এই ধরনের কোনো আইন নাই, এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে, ওয়াকাফের আইন এনেছে, মুসলিম মহিলাদের উপকার করবে। মোদিজি মুসলমানদের উপকার করবে বলেছে, ভাবতে পারা যায়? বিশাল ব্যাপার আমাদের জন্য। তাহলে গোল্ডেন এজ চলছে, মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি। তবে একটা কথা বলি, মোদিজি গরিব হিন্দুদেরও জীবনে উপকার করবে না। মোদিজি কার উপকার করবে? যার মাল আছে। কার উপকার করবে? যার মাল আছে তার মোদিজি উপকার করবে, যার মাল নেই তার উপকার করবে না। যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু ভাই ভাই করুক না কেন, নতুন আইন নিয়ে এসে শ্রম কোড, বাপের নাম ভুলিয়ে দেবে, ওর হুঁশ নেই। ও তো শ্রমজীবী মানুষ তো ভাই, মাথার ঘাম পায়ে ফেলে যা ইনকাম করছে তার থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে, সব শোষণ করবে। নতুন আইন নিয়ে এসেছে মোদিজি, বড়লোক হিন্দুদের জন্য, বড়লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে, ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে, গরিবকে শোষণ করবে বলে। এই গরিবের মধ্যে আমি আপনি সবাই পড়ে যাচ্ছি, হোঁশ নেই কিন্তু ওদের। যাক,
মোদিজি ভালো চাইবে বলেছে, ভালো কথা। আমি আইনটা পড়ে দেখলাম, কেমন ভালো চাইছে একটু শুনে নেন আপনারা। মাইকের আওয়াজ যাচ্ছে, মার্কেটের লোকজন আছে, ভিন্ন ধর্মের জাতের মানুষজন আছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, একটু আপনারা শুনুন মোদিজি মুসলমানদের কেমন উপকার করতে চাইছে। এই আইনে আগে বলা ছিল, এই আইন নিয়ে কেউ দুর্নীতি করলে, এই সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে তার। এখন মুসলমানদের উপকার করতে গিয়ে জেলের পরিমাণটা 6 মাস করে দিয়েছে, 1.5 বছর কমিয়ে দিয়েছে। এটা উপকার হলো না অপকার হলো? দেশ সম্পত্তি দুর্নীতি তাহলে বেড়ে যাবে। যদি মোদিজি বলতো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর জেল ছিল, এটা 12 বছর করে দিলাম, আমি মোদিজিকে এই স্টেজ থেকে স্যালুট জানাতাম। তাহলে ওয়াকফ সম্পত্তি দিয়ে কেউ তাকাতো না। হারুয়া, আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ এর মাজার, কত বিঘা সম্পত্তি? 1000 বিঘা সম্পত্তি ছিল। এখন খোঁজ নিয়ে দেখুন 5 বিঘা সম্পত্তি পাবেন না। তাহলে যদি ওই আইনটা করতো, ভয় সব জায়গা ছেড়ে পালাতো না, 12 বছর জেলে থাকতে হবে, মার্ডার করার মতো সমান হয়ে যাবে। করেনি। এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 একটা অর্ডিনারি আইন। এই যে চাচাজির জায়গা দিয়েছে, এই জায়গায় যদি কেউ 12 বছর এরকম ভাবে থেকে যায়, চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোনো জায়গায় 12 বছরের অধিক কোনো মানুষ যদি বসবাস করে ফেলে, তার সত্তার মালিক সে হয়ে গেল। কাগজ কলম চাচার থাকলেও ও হবে না, কিন্তু বসতে দিতে হবে তাকে। কোর্ট কাছারি যাই হবে, যে 12 বছর ধরে আছে তাকে দিতেই হবে। যতই কোর্টে যাও, সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে 12 বছর ছিল তাকে দিতে হবে জায়গা, তোমাকে কিছু জায়গা দিতেই হবে। কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির ওপরে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকফেরই হবে। শুধু ওয়াকফের নয়, আপনাদের এখান থেকে দেগঙ্গা কতটা কাছাকাছি? দেগঙ্গার বিখ্যাত ধাম আছে না, চাকলা ধাম। চাকলা ধামের সম্পত্তির ওপরে কেউ 12 বছর 22 বছর 32 বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না। ঠিক একইভাবে খ্রিস্টান, আদিবাসী, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, বিভিন্ন যে ধর্মের মানুষ আছে, ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর বসে থাকলেও সে দাবি করতে পারবে না। ঠিক ওয়াকফেরও ছিল। কিন্তু মোদি আপনার উপকার করার নামে কত বড় বাঁশটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই। মোদি উপকার করছে মানে তো বাঁশ তো নিজ্ঞাত ভাবেই আছে, তাই না? ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না। নতুন আইনে বলেছে, প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর যে আইনটা ছিল তার 100 সেকশন 107 ছিল এটা, যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। নতুন আইনে 107টাতে তুলে দিয়েছে। মানে এই যে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে জায়গাটা 995 বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে, এখন সিট দ্বারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি। আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসলে তো উদ্ধার করবো, ছাড়বো নাকি? চাল ওঠ, মাজারের জায়গা মাজারে ফেরত দে। মন্দিরের জায়গা দখল করে রেখে, চাকলা মন্দিরের জায়গা চল ওঠ, মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে। গির্জার জায়গা ওঠো, অনেক হয়েছে, অনেক ভোগ করেছে, চলো কেটে পড়ো, মন্দির গির্জাকে ফেরত দাও। করবো তো, আমাদের মতো সরকারকে যদি চলে আসে, আপনি যে সুযোগ দেন। তো ওই এখন যে আইনটা করেছে আর পারবেন না ওয়াকফেরটা। বাকি চাকলা ধামেরটা পারবেন, আপনার গির্জারটা পারবেন, মন্দিরেরটা পারবেন, দেবত্ব সম্পত্তি পারবেন, শুধু আপনি পারবেন না কোনটা? ওয়াকফ সম্পত্তিটা। এবার 995 বিঘে জমি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে। তাহলে উপকার করলো না ক্ষতি করলো? এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে? এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে, 14-15 দেবেন, ইকুয়ালিটির কথা বলা আছে। 15 নম্বর আর্টিকেলে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এইসব দেখে আলাদা করে বিচার করা যাবে না। তাহলে আমি প্রশ্ন করব, আমি একজন সংবিধান প্রেমী মানুষ, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, লড়াই করেছে বলে আজকে সংবিধান পেয়েছে। আপনার আমার পূর্বপুরুষ বিনয়ী বাদল দীনেশ ছিল, আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল, আপনার আমার পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল, আপনার আমার পূর্বপুরুষ ছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী, তারা লড়াই করে সংবিধান দিয়েছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে। আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন, মুসলমানের দান করা সম্পত্তির ওপরে কেউ 12 বছরের আইনটা আপনি তুলে দিলেন। তাহলে আমি প্রশ্ন করব, তাহলে শিখেদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? হিন্দু ভাইদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? খ্রিস্টানদের জন্য রেখেছেন না তুলে দিয়েছেন? জিজ্ঞাসা করবো না আমরা? জিজ্ঞাসা করবো তো। তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন? তাহলে ওই সংবিধানের 15 নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে, আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন। এর বিরুদ্ধে তো আপনাদের লড়াই।
আমরা কেন লড়াই করছি? আগামী দিনে নতুন করে ওয়াকফ করার জায়গা বন্ধ করে দিয়েছে। এই ওয়াকফ অনেক টাইপের আছে, আমি মানে বিভিন্নভাবে ব্যাখ্যা আছে, আমি দু ধরনের প্রচালিত। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। ওয়াকফে লিল্লাহ মিন্স মাদ্রাসা মসজিদ আল্লাহ রাস্তা দিয়ে দেওয়া, আর ওয়াকফে আওলাদ এই মল্লিকপুর বাজারে আপনি মালিক পিতা, আপনি একটা দোকান কিনেছেন, দেখছেন যে আপনি আপনার অবর্তমানে যদি ছেলেকে আমি শুধু দলিলের কাগজ করে দিয়ে চলে যাই, ছেলে বিক্রি করে দিতে পারে, বিক্রি করে টাকা তুলে খেয়ে নিতে পারে, তাহলে পুতা তার ছেলে তার ছেলে তার ছেলে আর ফায়দা পাবে না। আপনি আপনার পরের প্রজন্মের কথা ভেবে সম্পত্তিটাকে কি করলেন? অফ করে দিলেন। ওয়াকফে আওলাদ অর্থাৎ ফ্যাসিলিটিস, দোকান চালাবে, দোকানকে মানে করবে, কিন্তু বিক্রি জীবনে করতে পারবে না। একবার অফ হয়ে গেলে সারা জীবন আর সেটাই থাকবে অফ। তাহলে আপনার ছেলে তার ছেলে তার ছেলে এটা দোকানটাকে কি ব্যবসা করে খেতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না, ওই জন্য অনেকে অফ করে। এই দু ধরনের অফকেই বন্ধ করার চক্রান্ত করেছে। নতুন আইনে বলা হচ্ছে যে আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা বলেনি, সংজ্ঞা কি। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আপনাকে 5 বছর থাকতে হবে, সংজ্ঞাও দিয়ে দেয়নি যে এই করলে আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হচ্ছে। অর্থাৎ আপনি ধরুন না আসা গেল আপনার, আপনি অফ করবেন, ওয়াকফে লিল্লাহ করতে পারেন, ওয়াকফে আওলাদও করতে পারেন। আপনি অফিসে গিয়ে বললেন অফিসারকে যে আমি অফ করব, অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে যদি বলে মোহাম্মদ সাহেব কোথায় গেল, ও চলে গেছে মোহাম্মদ সাহেব, আমার ইমাম সাহেব তো মোহাম্মদ সাহেব, ইমাম সাহেব তো আমাদের আব্দুর রশিদ মৌলানা, তো উনি আমরা একটা কি বলে একাদ রাকাত আমরা ফাঁকিবাজি করে দিই, উচিত নয়, পড়তে হবে যারা মুসলিম ধর্মের অনুসারী, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। তাই প্রশ্ন ক্রমে আমি বলছি একাদ রাকাত আমরা ফাঁকিবাজি করে দিই, ইমাম সাহেবরা করতে পারবে? আমাদের আব্দুর রশিদ মৌলানা তো ইমাম সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কপালে এখনো কিন্তু দাগ হয়নি। দাগ অনেকের হয়, অনেকের হয়নি। আব্দুর রশিদ মৌলানা ওর ছেলের জন্য, ওনার ছেলের জন্যই যদি অফ করতে যায়, অফিসার যদি দেখে বলে ধর তুমি ঠিকঠাক নামাজ পড়োনি, তোমার কপালে দাগ নেই কেন, কি করবে উনি? তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নেই উনি, তার মানে তাহলে অফ করতে পারবে না। উনি ঘরে এসে রাগেতে ছিঁড়ে ছাড়ে কপালে দাগ করে নিয়ে গেছে, পরের সপ্তাহে গিয়ে বলবে এই দেখুন আমার কপালে দাগ, আমি ঠিক মতো নামাজ পড়ি, আমি অফ করব। যদি বলে অফিসার বলে এই রমজান মাস, লাস্ট রমজান মাস 29টায় গিয়েছে, তুমি 24টা রোজা রেখেছো, 5টা ছেড়ে দিয়েছো, কোনো মেশিন লাগিয়ে আমাকে চেক করলে বলতে পারবেন নওশাদ সিদ্দিকী এবারে 29টার মধ্যে কটা রেখেছে আর কটাতে খেয়েছে সোরের মতো, বলতে পারবে? ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি? কে বলতে পারবে? মেশিনে হবে কি? কোনো মেশিনে বলতে পারবে? তাহলে আমি অফ করতে পারবো না। এবার আমি প্রশ্ন তুলবো, সংবিধান আমাকে বলার স্বাধীনতা দিয়েছে, সংবিধান আমাকে রাইট দিয়েছে, তাহলে আমার কোনো হিন্দু ভাইয়ের যদি ইচ্ছে যায় কালকেই আমি, বা কোনো মুসলমান ভাইয়ের যদি ইচ্ছে যায় চাকলা ধামে গিয়ে 2 বিঘে জায়গা দেবো, তাহলে তাকে কি প্রশ্ন করবে? ওটা তো রিলিজিয়াস এন্ডোমেন্ট, যে তুমি 5 বছর ধরে হিন্দু আছো কি না নাই তারপরে তুমি দিতে পারবে। আমার কোনো খ্রিস্টান ভাইয়ের বা কোনো মানুষের ইচ্ছে গেল গির্জাতে সম্পত্তি দেবো, কোনো ভাইয়ের ইচ্ছে গেল গুরুদুয়ারার সম্পত্তি দান করবে, তা তাকে কি জিজ্ঞাসা করবে তুমি 5 বছর ধরে শিখ আছো নাকি, তারপরে তুমি তোমার সম্পত্তি নেওয়া হবে গুরুদুয়ারার জন্য? এই আইন আছে? এই আইন নেই। আইনটা নতুন করে মুসলমানদের জন্য 2025-এর আইনে মোদিজি মুসলমানদের উপকারের জন্য করলো। এটা উপকার করলো না অপকার করলো? এটা ক্ষতি করলে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। ভাই সন্ধ্যা হয়ে এসেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি 2টো বিষয় কথা বলবো আপনাদের, বলে শেষ করে দেবো। 2টো গুরুত্বপূর্ণ কথা। দেখুন মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, ভাই আপনি যদি ওটা, আমি কি শেষ করে দেবো? 2টো কথা বলবো না শেষ করে দেবো? 2টো কথা শুনতে চান? মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, ভোট আগিয়ে আসছে, যত ভোট আগিয়ে আসবে তত দেখবেন সাম্প্রদায়িক হানাহানি হবে। কেমন হানাহানি হবে দেখবেন, হঠাৎ করে ফেসবুকে ভেসে উঠলো, হোয়াটসঅ্যাপে আসলো, কি আসবে যে কেউ মাজার আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে, কেউ দেবদেবীকে তুলে গালাগালি দিয়েছে। এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের কাজ কি হবে? আপনার পাড়ার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা। এই লোকাল থানার নাম কি? হাড়োয়া থানাতে এফআইআর করা। করে এফআইআর এর কপি আমাকে দেবেন। যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, কিভাবে অ্যারেস্ট করার দায়িত্ব সেটা আমি আনাচ্ছি। আপনারা কেউ ওই মিছিল করবো, চলো রাস্তা অবরোধ করা হবে, কি বলো চলো ওর বাড়িতে যাওয়া হবে, এই ফাঁদে পা দেবেন না। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার নজরে এসেছে
দেবদেবীকে গালাগালি করেছে, তাও আপনি গিয়ে শাটাং করে লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে, আপনি তাড়াতাড়ি যাবেন। মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাবো না, এরকম ব্যাপার নয়। যে কুলঙ্গার গুলো ধর্মকে তুলে বা যে মন্তব্য করবে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের বাইরে ঘোরার অধিকার নয়, তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো। তবে অনুরোধ, ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করব। ওই পাড়ার ছেলেটি দেবদেবীকে তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করব। এই ফাঁদে আপনারা জড়াবেন না, এটা একটা বড় ফাঁদ। রাজনৈতিক কারবারিরা সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে, ওরা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে। আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে, এই হারোয়াতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কোন কুলঙ্গার ইসলাম সম্পর্কে গাল দিল, কোন কুলঙ্গার দেবদেবীকে গাল দিল, তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি আমরা বিনষ্ট করব না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব। মাথায় থাকবে তো ভাই? আর ইদানিং কালে একটা ট্রেন্ড দেখছি, এটা না হয়ে যায়, হয়তো পুলিশ ধরে নিয়ে এসছে থানার সামনে, ওকে বার করে দাও, আমরা বুঝে নেব। এটা যে বলবে জানবেন সে পাক্কা চালাক, হয় শুভেন্দু অধিকারীর এজেন্ট, নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট। আমি বলে রাখছি, বলে রাখছি আপনাদেরকে। আপনি কি আইনের ঊর্ধ্বে নাকি? ওকে থানা থেকে বার করে দেবে পুলিশ, আপনি তাকে পিটাবেন? এই পাগলামু কথা হচ্ছে নাকি এগুলো? ইদানিং কালে ট্রেন্ড বেড়েছে, পুলিশকে বলেছে, খবর এসছে, পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়েছে, বলছে কি থানার সামনে গিয়ে বলছে ওকে বার করে দাও, 1500 লোক। ধর্মীয় বিষয় ভাই, সবার একটু সেন্টিমেন্ট আছে, ওকে বার করে দাও, আমি ওকে দেখে দেবো। আরে মানে কি রে ভাই, কাকে বার করে দেবে? বুঝতে পারছেন কি বলছি? ওই ফাঁদে পা দেবেন না। যদি দেখেছেন ওই কার্যকলাপ কেউ করছে, জানবেন ও শুভেন্দু অধিকারী নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট, ওই করাবে। কি হবে তারপরে বলছি, হই হই হবে। বার করে দাও, দেখে নেবো। ইনকিলাব জিন্দাবাদ ধর্মীয় স্লোগান কেউ দেবে, কেউ জয় শ্রীরাম দেবে, কেউ অনেক দেবী আল্লাহ আকবার দেবে, গরম গরম হবে। থানাতে ধপাং করে পিছন দিক থেকে একটা ইট ছুড়ে দেবে। আপনাদের সাদা মনে কাদা নেই, আপনি ইট ছুড়বেন না, পিছন দিক থেকে দাম করে কেউ ইট ছুড়ে দিল, পুলিশ লাঠি নিয়ে পাছা পুরো গরম করে দেবে, করবে ভাই। তারপরে কি হবে? ধরপকড় হবে। ওই একটা কুলঙ্গার বলেছে ওকে তো জেলে দেওয়া দূরের কথা, আপনার 50টাকে ধরে ভরে দেবে। তাহলে ক্ষতি হলো না লাভ হবে ভাই? এই বলি ভাই আমার উপরে এত রাগ, এইটা বলে দিই বলে আমার উপর রাগ। আমি ভুল কথা বলছি নাকি ভাই? তাহলে তো আপনি একজনকে অ্যারেস্ট করাতে গিয়ে আপনি 50 জনটা কেস খেয়ে গেলেন, কেন আপনি এটা করতে যাবেন? হ্যাঁ, পুলিশ যদি না অ্যারেস্ট করে তখন তো বলছি কাগজটা আমাকে দেবেন, এফআইআর এর কাগজটা দেবেন। একটা নওশাদ সিদ্দিকী আপনাদের ছোট ভাই কতটা কি করতে পারে সেটাও দেখবেন। আমাকে দেন না, আমি তো দায়িত্ব নিচ্ছি, আমি নিয়েছি অনেক জায়গায় দায়িত্ব, অশান্তি হতে দিইনি। ওই কুলঙ্গারকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছি। এরকম অনেক ঘটনা আছে। দেবদেবীকে গাল দিয়েছে, ধরে ভরে দিয়েছি, কোনো কথা হবে না। তোকে কি ক্ষমতা দিল দেবদেবীকে গাল পড়ার? ধরে ভরে দিয়েছি মানে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। কিন্তু অনুরোধ, এটা ফাঁদে পা দেবেন না। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে রাজনীতির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারিতে জড়াবেন না। শুভেন্দু অধিকারী মন্দিরপুর থেকে আসতে এখানে কত টাইম লাগবে জানেন? মাইকের আওয়াজ যাচ্ছে, বিজেপির বন্ধুরা হয়তো শুনতে পাচ্ছে। এখানে শুভেন্দু অধিকারীর কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই করে গুঁতো দিয়ে দিলেন কাকে? শুভেন্দু অধিকারীর ওখান থেকে আসতে কত টাইম লাগবে বলুন তো? কম করে 4 ঘন্টা মেদিনীপুর থেকে। তার আগে তো ভিটে মাটি চাটি হয়ে যাবে। আপনি জয় বাংলা বলে কাউকে একটা ধারণ করে দিয়ে দিলেন। নবান্ন থেকে, কালীঘাট থেকে মমতা ব্যানার্জি আসবে নাকি? আসবে মনে হয়? অভিষেক ব্যানার্জি আসবে? মমতা ব্যানার্জি আসলেও আসতে পারে, অভিষেক ব্যানার্জি খুঁজে পাবেন না, বলে ও মুরগি যাক। আমি বলেছি নাকি কোনোদিন বলেছে কাউকে মারপিট করতে? তাহলে ক্ষতি কাটতে হবে। আমি I7 নিয়ম ধরে কাউকে ঝাপাং করে দিয়ে দিলেন। আমি যদিও কোনোদিন বলা নেই, ওই হুকুম নেই, আর হুকুম জীবনেও দেবো নি, বরঞ্চ আটকে রাখি। আমরা মার খাই, আমি মারতে দিই না। তো আমি ফুরফুরা শরীফ থেকে আসতে কত টাইম লাগবে? মিনিমাম 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টার আগে সব তো সিন শেষ হয়ে যাবে। তাহলে আপনি কেন মারামারি হানাহানিতে জড়াবেন? কে আপনার ওটা? কে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস করছে? কে ওগুলো? কে আপনাদের?
শত্রু? আপনাদের তো প্রতিবেশী, কারো ভাই, কারো চাচা, কারো জ্যাঠা, কারো মামা। এক সকালবেলা উঠে এক চায়ের দোকানে দেখা হয়, আপনাদের লজ্জা লাগে না? নেতাদের জন্য মারপিট করে নিজের মাথা ফাতা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, জেলে যাচ্ছেন, আর নেতারা এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে, আপনাদের লজ্জা লাগে না মারপিট করতে? আমি অনুরোধ করছি, যেদিন দেখবেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম সাহেব মারপিট করছি একসাথে, সেই দিন আপনারা নিজেদের মধ্যে মারপিট করবেন, তার আগে করবেন না। অনুরোধ করছি আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। মায়েরা এসেছেন, আমরা আরো শক্তি পাচ্ছি 2026-এ। তাহলে হবে তো ভাই? 2026-এ হবে তো? হবে তো মমতা ব্যানার্জি সরকারকে, বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে হটানো হবে তো? ঐক্যবদ্ধ নিতে হবে, ঐক্যবদ্ধ শপথ করতে হবে। পশ্চিমবাংলার জমিন সম্প্রীতির জমিন, ঐক্যের মাটি, এই ঐক্যের যারা বিনষ্ট করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস, এই দুটো শক্তিকে 2026 সালে আমরা বাংলা থেকে বিতাড়িত করবো। হবে তো ভাই? হবে তো? ধন্যবাদ।